এখানেও খুবই গুরুত্বপূর্ণ কিন্তু জিকে প্রশ্ন আছে। কি আছে? আর্য সমাজ 1875 সালে প্রতিষ্ঠা করেছিল কে? আর্য সমাজ 1875 সালে প্রতিষ্ঠা করেছিল কে? অপশান এ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি হচ্ছে স্বামী বিবেকানন্দ, অপশান সি হচ্ছে রাজা রামমোহন রায়, অপশান ডি হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান ডি, স্বামী দয়ানন্দ সরস্বতী এখানে সঠিক উত্তর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী করেছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আইন চালু করেছিল। বিধবা পুনর্বিবাহ আইন চালু করেছিল। পুনর্বিবাহ আইন কিন্তু চালু করেছিল। কত সালে? 1856 সালে কিন্তু চালু করেছিল। স্বামী বিবেকানন্দ কী করেছিল? বর্তমান ভারত নামে যে গ্রন্থটি আছে তার রচিত ছিল, গ্রন্থ রচনা করেছিল। আচ্ছা, আর কি করেছিল? 1893 শিকাগো শহরে কিন্তু ধর্ম আন্দোলনে তিনি মহান বক্তা ছিলেন। রাজা রামমোহন রায় কী করেছিল? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা কিন্তু রদ করেছিল। সতীদাহ প্রথা পুরোপুরি বন্ধ করে দেয়। কার সহায়তায়? 1829 সালে করে লর্ড উইলিয়াম বেন্টিকের সহায়তায়। তখন বড়লাট কে ছিল? লর্ড উইলিয়াম বেন্টিক। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? অপশান এ হচ্ছে এ ও হিউম, মানে অ্যালান অক্টাভিয়ান হিউম, ডব্লিউ.সি. ব্যানার্জি, আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাত্মা গান্ধী। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডব্লিউ.সি. ব্যানার্জি। তাহলে আমাদের এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলা হয় বা প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠা কবে করেছিল? 1885 খ্রিস্টাব্দে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠা করা হয়, আর এর জনক ছিল অ্যালান অক্টাভিয়ান হিউম। ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এনাকে রাষ্ট্রগুরু বলা হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এনাকে কি বলা হয়? রাষ্ট্রগুরু বলা হয় সুরেন্দ্রনাথ ব্যানার্জি। মহাত্মা গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিল কেবলমাত্র একবারই, এটা হচ্ছে 1824 সাল বেলগাঁও অধিবেশনে। কোন অধিবেশনে? বেলগাঁও অধিবেশনের সভাপতি ছিলেন মহাত্মা গান্ধী। অবশ্যই ভালো লাগবে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রশ্নটা কি? কবে সতীদাহ অপরাধমূলক হত্যাকাণ্ড বলে বেআইনি ফৌজদারি আদালত কর্তৃক শাস্তিযোগ্য হিসাবে ঘোষণা করা হয়েছিল? তাহলে সতীদাহ প্রথাকে কবে অপরাধমূলক হত্যাকাণ্ড হিসেবে বেআইনি ঘোষণা করা হয়েছিল? অপশান এ হচ্ছে 1828, অপশান বি হচ্ছে 1829, অপশান সি হচ্ছে 1830, অপশান ডি হচ্ছে 1835। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের 1829। এই সময় কে ছিল? লর্ড উইলিয়াম বড়লাট কে ছিল? বড়লাট ছিল লর্ড উইলিয়াম বেন্টিক। লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। লর্ড উইলিয়াম বেন্টিক। আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিক। 1835-এ কী হয়েছিল? 1828 থেকে 1835 পর্যন্ত কিন্তু বাংলার গভর্নর ছিল। 1828 থেকে 1835 পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিক কিন্তু ভারতের গভর্নর জেনারেল ছিল। কে ছিল? ভারতের গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব ভার নিয়েছিলেন। আচ্ছা, 1904-এ কী হয়েছিল? 1904 থেকে 1905 এই সময় কিন্তু বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ কিন্তু এই সময়টা হয়েছিল। আর এই সময় বড়লাট কে ছিল? লর্ড কার্জন। এই সময় বড়লাট ছিল লর্ড কার্জন। আচ্ছা, লর্ড ক্যানিং, আর একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। লর্ড ক্যানিং কিন্তু ফার্স্ট ভাইসরয় ছিল, প্রথম ভাইসরয়। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1858 থেকে 1862 পর্যন্ত কিন্তু ইনি পদে আসীন ছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন দেখে নাও। গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? চুক্তি ভারতের নিচের কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? গান্ধী আরউইন চুক্তি প্রথমত কবে হয়েছিল জেনে রাখো। গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে। আচ্ছা, রাওলাট আইন, অপশান এ হচ্ছে রাওলাট আইন, অপশান বি হচ্ছে আইন অমান্য আন্দোলন, অপশান সি হচ্ছে অসহযোগিতা, অপশান ডি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে আইন অমান্য আন্দোলন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি? কোন অপশানটা? আইন অমান্য আন্দোলন। এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আইন অমান্য আন্দোলন কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, গারওয়ান চুক্তি হয়েছিল 1931-এর 5ই মার্চ। জেনে রাখো, ডেটটা অনেক সময় চলে আসে। 5ই মার্চ হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। কার মধ্যে? মহাত্মা গান্ধী, মহাত্মা
গান্ধী আর লর্ড আরউইনের মধ্যে, লর্ড আরউইনের মধ্যে কিন্তু হয়েছিল, লর্ড আরউইনের মধ্যে হয়েছিল, লর্ড আরউইন। গান্ধী আরউইন চুক্তির কিছু শর্ত ছিল। আচ্ছা, এই সময় কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই সময় কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয়েছিল, দ্বিতীয় গোল টেবিল বৈঠক, দ্বিতীয় গোল টেবিল বৈঠক। তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল। প্রথমটা মনে রাখো 1930, দেন হয়েছিল 1931, দেন 1932। পরপর কিন্তু তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল। 1919 রাওলাট-আইন কবে হয়েছিল? এই রাওলাট-আইন হয়েছিল 1919 সালে। 1919 সালে কী হয়েছিল? রাওলাট-আইন। আইন অমান্য আমরা জানি প্রথমে 1930 থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো আইন অমান্য, আইন অমান্য আন্দোলন। অসহযোগ আন্দোলন কবে হয়েছিল? অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। আর এর মূল লক্ষ্য কী ছিল? স্বরাজ্য আইন বা স্বরাজ্য অর্জন, স্বরাজ্য অর্জন করা কিন্তু এদের এই সময় লক্ষ্য ছিল, অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য ছিল। আচ্ছা, 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। ক্রিপস মিশনের ব্যর্থতার জন্য কেন করা হয়েছিল এটা? ক্রিপস মিশনের ব্যর্থতার কারণে, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার কারণে কিন্তু, ব্যর্থতার কারণেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলন 1942-এ করা হয়েছিল। ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখে নেব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখে নাও, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার প্রথম মহিলা কে ছিল? ফার্স্ট ফিমেল আমাদের মনে রাখতে হবে। প্রথম মহিলা কে ছিল? অপশান এ হচ্ছে ইন্দিরা গান্ধী, অপশান বি হচ্ছে সুচেতা কৃপালিনী, অপশান সি হচ্ছে নেলি সেনগুপ্ত, অপশান ডি হচ্ছে অ্যানি বেসান্ট। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি বেসান্ট। এটা কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, অ্যানি বেসান্ট প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন। আচ্ছা, 1917 সালের অধিবেশনেই কিন্তু তিনি কবে হয়েছিল? 1917 সালের অধিবেশনেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হয়। তাহলে ফার্স্ট সভাপতি হয়েছিল, প্রেসিডেন্ট হয়েছিল, ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছিল কি স্যার? ভারতীয় জাতীয় কংগ্রেসের কিন্তু প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট। ফিমেলটা আমাদের মনে রাখতে হবে এখানে, প্রথম মহিলা প্রেসিডেন্ট। আচ্ছা, 1914 সালে কিন্তু মেন্স ইন্টারেস্ট ইনি আরেকটা জিনিস শুরু করেছিলেন। 1914 সালে মেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু চালু করেছিলেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু চালু করেছিল। এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, 1910 সালে আরেকটা জিনিস মনে রাখতে হবে। 1910 সালে ইনি মাদ্রাজে হোম রুল লীগ চালু করেছিলেন। মাদ্রাজে কি চালু করেছিলেন? হোম রুল লীগ কিন্তু চালু করেছিলেন ইনি মাদ্রাজে। কোথায়? মাদ্রাজে। আচ্ছা, আর কিছু বিশেষ তথ্য। সুচেতা কৃপালিনী কে ছিল? উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। সুচেতা কৃপালিনী কি ছিল? উত্তরপ্রদেশের প্রথম কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ফার্স্ট মহিলা মুখ্যমন্ত্রী ছিল সুচেতা কৃপালিনী, মুখ্যমন্ত্রী ছিলেন। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রথম মহিলা প্রধানমন্ত্রী বললে যদি ফার্স্ট ফিমেল প্রধানমন্ত্রী বলে বা প্রাইম মিনিস্টার, আমাদের মনে রাখতে হবে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা বললে আমাদের ফার্স্ট ইন্দিরা গান্ধীর কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় দীর্ঘতম কিন্তু ইনি প্রধানমন্ত্রী ছিলেন, সবথেকে বেশি সময় ধরে ছিলেন, দ্বিতীয় দীর্ঘতম। আর ফার্স্ট বললে কি আসবে? এনার বাবা। যদি বলে প্রথম দীর্ঘতম বললে জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু কিন্তু প্রথম দীর্ঘতম। আচ্ছা, তো ইন্দিরা গান্ধী কবে ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? ইন্দিরা গান্ধী কিন্তু 1959 সালে আইএনসির সভাপতি হয়েছিলেন। আরও ইনফরমেশান কিন্তু তোমাদের দিয়ে দেবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে দেখে নেবো পরবর্তী কোশ্চেন। আমাদের কি আছে? নিচের কোন বাঁধ ভাগীরথী ও ভিলাঙ্গানা নদীর উপর নির্মিত হয়েছে? অপশান এ হচ্ছে রিহান্দ বাঁধ, অপশান বি হচ্ছে হীরাকুদ, অপশান সি হচ্ছে রাজঘাট, অপশান ডি হচ্ছে তেহরি বাঁধ। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে তেহরি বাঁধ। তাহলে এখানে ভাগীরথী আর ভিলাঙ্গানা নদীর মাঝখানে সঠিক উত্তর হয়ে যাবে তেহরি বাঁধ কিন্তু আমাদের অবস্থিত। আচ্ছা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। রিহান্দ বাঁধ থেকে কিন্তু কোন নদী তৈরি হয়েছে? রিহান্দ নদী কিন্তু এখান থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা, রিহান্দ নদী। আর এখানে একটা সিটির নাম কি? সিটির নাম মনে রাখতে হবে আমাদের, এর কাছাকাছি অবস্থিত সোনভদ্র। এটা কিন্তু পরীক্ষায় আসে। রিহান্দ নদীর তীরবর্তী শহরের নাম কি? সোনভদ্র। আচ্ছা, হীরাকুদ বাঁধ, এটা
হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? মনে রাখতে হবে এটা মহানদীর ওপর অবস্থিত। হীরাকুদ বাঁধ আমাদের মহানদীর ওপর অবস্থিত। এর একটা তীরবর্তী শহরের নাম, তীরবর্তী শহর কিন্তু শহরগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সম্বলপুর, মহানদীর তীরে অবস্থিত সম্বলপুর। রাজঘাট বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? রাজঘাট বেতোয়া, রাজঘাট বেতোয়া নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এর সিটির নাম কি বা শহরের নাম? কোন শহরের কাছাকাছি অবস্থিত? ললিতপুর। এটাও মনে রাখো, ললিতপুর শহর কিন্তু বেতোয়া নদীর তীরে অবস্থিত। আর এই বেতোয়া নদীর তীরে কিন্তু রাজঘাট বাঁধ তৈরি হচ্ছে। মহানদীর ওপরে হীরাকুদ বাঁধ, রিহান নদীর ওপরে রিহান বাঁধ, এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিখ্যাত হচ্ছে কিন্তু এই আমাদের তেহরি বাঁধ, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য বিখ্যাত, এটাও মনে রাখতে হবে। এর সঙ্গে মনে রাখো জলবিদ্যুৎ প্রকল্পের জন্য কিন্তু বিখ্যাত আমাদের এটা। আর এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, উত্তরাখণ্ডে অবস্থিত। এটা একটা বহুমুখী নদী পরিকল্পনা, এটাও মনে রাখো। এটা একটা বহুমুখী নদী পরিকল্পনা, এটাও এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখে নেবো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় অবস্থিত? অপশান হবে, অপশান এ হচ্ছে উত্তরপ্রদেশ, অপশান বি হচ্ছে তামিলনাড়ু, অপশান সি হচ্ছে কর্ণাটক, অপশান ডি হচ্ছে উড়িষ্যা। আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি, শিব সমুদ্রম কর্ণাটকে অবস্থিত। এটা একটা জলবিদ্যুৎ প্রকল্প, এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, এটাও মনে রাখো। এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আচ্ছা, 1902 সালে এটা চালু হয়েছিল। আরেকটা মনে রাখো, শিব সমুদ্রম কবে চালু হয়েছিল? 1902 সালে কিন্তু এটা স্টার্ট হয়েছিল। 1902 সালে কিন্তু স্টার্ট হয়েছিল। কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন এখানে? এটা কিন্তু 42 মেগাওয়াট এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। আচ্ছা, দেখে নেব আমরা পরবর্তী কোশ্চেন দেখে নাও। এটা হবে, দেখে নাও। আচ্ছা, নিম্নলিখিত কোন নদীর ওপর গুজরাটের কাদানাবাদ অবস্থিত? এটা কিন্তু আসে পরীক্ষায়, কাদানাবাদ খুবই ইউনিক নাম। এটা কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ হচ্ছে মাহি, অপশান বি হচ্ছে মঞ্জিরা, অপশান সি হচ্ছে তাপ্তি, অপশান ডি হচ্ছে সবরমতী। আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটি মাহি নদীর ওপর অবস্থিত কাদানাবাদ। আচ্ছা, এটা একটা পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে পাম্প স্টোরেজ একটা জলবিদ্যুৎ কেন্দ্র, একটা জলবিদ্যুৎ কেন্দ্র। সবই কিন্তু আমরা এখানে যেগুলো পড়লাম সবই কিন্তু একটা জলবিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, সবরমতী নদী কোথায় অবস্থিত? এটা মনে রাখো, সবরমতী রাজস্থানে কিন্তু অবস্থিত। রাজস্থান এবং গুজরাট দুটো স্টেটের মধ্যে দিয়ে গেছে এই নদীটা, রাজস্থান এবং গুজরাট। আচ্ছা, আরাবল্লী পাহাড় আর আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? এটাও কিন্তু সবরমতীর তীরে বা রাজস্থানে, কিন্তু এটাও কিন্তু কোশ্চেনে আসে। আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত? আরাবল্লী রাজস্থানে অবস্থিত, মনে রাখো। আচ্ছা, সবরমতীর কিছু উপনদী হচ্ছে মনে রাখো, যেমন সিরি, ধামনি, এগুলো কিন্তু সিরি একটা, ধামনি একটা, এগুলো কিন্তু উপনদী। আচ্ছা, তারপরে আমাদের পরবর্তী অপশান দেখো, তাপ্তি নদী হচ্ছে যমজ বা হ্যান্ডমেড নামেও পরিচিত। এটাই যমজ বা হ্যান্ডমেড নামেও কিন্তু পরিচিত। কেন এরকম নাম হলো? দেখো, নদী দ্বিতীয় বৃহত্তম পশ্চিম দিকে প্রবাহিত নদী। তাপ্তি হচ্ছে পশ্চিম দিকে প্রবাহিত নদী, কিন্তু দ্বিতীয় দীর্ঘতম, এর জন্য একে হ্যান্ডমেড বা যমজ বলা হয়। আচ্ছা, এটা কোথায়? এখানে কিন্তু কতগুলো পর্বত আছে আমাদের, যেমন উত্তরে দেখে নাও। তাপ্তি নদীর উত্তরে সাতপুরা রেঞ্জ। আচ্ছা, পূর্ব দিকে মহাদেব পাহাড়, পূর্বে আছে মহাদেব পাহাড়। আচ্ছা, পশ্চিমে কি আছে? পশ্চিমে আছে আরব সাগর। আর উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণে তাহলে কি আছে? দক্ষিণে আছে অজন্তা রেঞ্জ বা অজন্তা পাহাড় অবস্থিত। সাতমালা পাহাড় এটাও কিন্তু আসে। সাতমালা পাহাড় কোথায় অবস্থিত? এটাও কিন্তু তাপ্তি নদীর তীরে অবস্থিত। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। প্রশ্নটা দেখো, হীরাকুদ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান এ হচ্ছে ঝাড়খণ্ড, অপশান বি হচ্ছে ছত্তিশগড়, অপশান সি হচ্ছে উড়িষ্যা, অপশান ডি হচ্ছে মধ্যপ্রদেশ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা কিন্তু সঠিক উত্তর আমাদের এখানে হয়ে যাবে। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা মহানদীর উপর কিন্তু অবস্থিত হীরাকুদ বাঁধ। আচ্ছা, এটার দৈর্ঘ্য কত? 55 কিলোমিটার। এটা মনে রাখো, দীর্ঘতম হচ্ছে দৈর্ঘ্য কত? 55 কিলোমিটার।
আচ্ছা, পণ্ডিত জওহরলাল নেহরু এটাকে স্থাপনা করেছিল হীরাকুদ বাঁধ। জওহরলাল নেহরু কিন্তু এটা স্থাপনা করে। কত সালে করেছিল? 12ই এপ্রিল 1948 সালে। 12ই এপ্রিল 1948 সালে কিন্তু এর স্থাপনা করেছিল। আচ্ছা, এই সময় প্রায় 1957 সালে এটার জন্য ব্যয় করা হয়েছিল কত টাকা? প্রায় 1000 মিলিয়ন, 1000.2 মিলিয়ন কিন্তু টাকা এখানে খরচ করা হয়েছিল এটার জন্য। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে? ভাকরা, নাঙ্গাল, হীরাকুদ, কোশি প্রকল্পগুলো যথাক্রমে কোন কোন নদীর ওপর কিন্তু অবস্থিত? গোদাবরী, মহানদী, কোশি। অপশান বি হচ্ছে শতদ্রু, মহানদী, কোশি, শতদ্রু, মহানদী, পুমা। আর অপশান ডি হচ্ছে বিয়াস, মহানদী, গোদাবরী। এখানে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে শতদ্রু, মহানদী ও কোশি নদীর ওপর কিন্তু অবস্থিত আমাদের। আরও কিছু তথ্য আমরা এখান থেকে জেনে নেব। ভাকরা, নাঙ্গাল শতদ্রু নদীর ওপর অবস্থিত। তাহলে ভাকরা, নাঙ্গাল কোন নদীর ওপর অবস্থিত? ভাকরা, নাঙ্গাল হয়ে যাবে শতদ্রু নদীর ওপর কিন্তু অবস্থিত। এটা মনে রাখো, শতদ্রু নদীর ওপর এটা অবস্থিত। হীরাকুদ মহানদীর ওপর অবস্থিত, আর কোশি হচ্ছে নাম থেকেই বোঝা যাচ্ছে এটা কোশি নদীর ওপর অবস্থিত। ঠিক আছে, কোশি কোথায় আছে? এটা নেপালে। এটা কোথায় আছে? এটা নেপালে অবস্থিত। আচ্ছা, মহানদী আমরা আগেই পড়েছি, এটা উড়িষ্যাতে অবস্থিত। আচ্ছা, শতদ্রু কোথায় অবস্থিত? শতদ্রু পাঞ্জাবে। শতদ্রু কোথায় অবস্থিত? এটা পাঞ্জাবে কিন্তু অবস্থিত, পাঞ্জাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় এসেই থাকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।